সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। তো তোমাদের সবাই নিরাপত্তা কামনা করছি, সুস্থ জীবন কামনা করছি এবং আগামী ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আজকের আমরা আমাদের পাঠে প্রবেশ করব। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রসায়ন নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের ৬.২ যৌগের মৌলের শতকরা সংযুক্তি। আসলে শতকরা সংযুক্তি কি? শতকরা সংযুক্তি হচ্ছে কোনো যৌগের ১০০ গ্রামের ভিতরে উপাদান মৌলগুলো কতটুকু আছে বা কি পরিমাণ আছে সেই পরিমাণ নির্ণয় করাকে হলো শতকরা সংযুক্তি। ১০০ গ্রামের মধ্যে কতটুকু আছে, এর জন্য আমাদের কিছু প্রাথমিক ধারণা থাকা দরকার। আমরা ইতিপূর্বে ক্লাসেও তোমাদের সাথে আমি আলোচনা করেছি রাসায়নিক যৌগের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রেও তোমাদের সাথে আমি বলেছিলাম কিছু মৌলের কথা, যে মৌলগুলোর পারমাণবিক ভর আমাদের জানতে হবে। আমাদের এই রসায়ন চর্চা করতে গেলে, রসায়ন সম্পর্কে ভালোভাবে জানতে গেলে আমাদেরকে কিছু ধারণা থাকতে হবে। এই ধারণাগুলোর বাইরে গেলে আমরা রসায়নকে সহজবোধ্য করতে পারবো না। তো তোমরা ইতিপূর্বে আশা করি আমার আগের ক্লাসে খাতায় তুলে নিয়েছো। তোমাদের সুবিধার্থে আমি আরেকবার সেই মৌলগুলোর ভর তোমাদের জন্য আগেই বোর্ডে লিখে রেখেছি। আমরা দেখে নেই সেই মৌলগুলো কি কি। সেই মৌলগুলোর মধ্যে রয়েছে হাইড্রোজেনের ভর ছিল ১। আমরা হাইড্রোজেনের ভর ১ পারমাণবিক ভর ব্যবহার করব। আমরা কার্বনের পারমাণবিক ভর ১২ ব্যবহার করব। তোমাদের মনে অনেক সময় খটকা লাগতে পারে যে স্যার তোমাদের মনে খটকা লাগতে পারে এই বলে যে স্যার আমরা দেখেছি কার্বনের ভর ১৪ আছে, ১৩ আছে, আপনি ১২ লিখে কেন? আসলে আমরা এই শতকরা সংযুক্তি বলো, রাসায়নিক ঘনমাত্রা বলো, এগুলো পরিমাপ করতে গিয়ে মূলত আমরা স্থায়ী ভরটাকে ব্যবহার করি, যে ভরটা স্থিতিশীল। তাহলে এখানে আমরা কার্বনের স্থিতিশীল ভর ১২টা নিয়েছি, তেমনি নাইট্রোজেনের ভর নিয়েছি ১৪, আমরা অক্সিজেনের ভর নিয়েছি ১৬, সোডিয়ামের ভর ২৩, ম্যাগনেসিয়ামের ভর ২৪, অ্যালুমিনিয়ামের ভর ২৭, সালফারের ভর ৩২, ক্লোরিনের ভর ব্যবহার করব ৩৫.৫, আমরা পটাশিয়ামের ভর ব্যবহার করব ৩৯.১, ক্যালসিয়ামের ভর ব্যবহার করব ৪০, কপারের ভর ব্যবহার করব ৬৩.৫, জিঙ্কের ভর ব্যবহার করব ৬৫। এছাড়া আরো কিছু মৌল আছে, খুব সামান্য কয়েকটা মৌল আছে। এই যেমন তুমি সিলভার, আয়রন, এগুলোর ভর জেনে নিলেই আমাদের এই রাসায়নিক সংযুক্তির হিসাব শেষ হয়ে যাবে। আসলে মোদ্দা কথা, আমাদের রসায়নের, তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নে যে পর্যন্ত লাগে তাতে এই কটা মৌলের ভর জানা থাকলেই আমরা এই কাজগুলোকে খুব সহজে করতে পারি। তো বন্ধুরা, আশা করি তোমাদের খাতায় ইতিপূর্বে তোলা আছে, আরেকবার আমরা দেখে নিলাম। আমাদের পাঠে প্রবেশ করার আগে আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে কি শতকরা সংযুক্তি। আসলে শতকরা সংযুক্তি আমরা কয় ধরনের যৌগী? আমাদের পাঠ্য বইয়ে এক ধরনের যৌগের শতকরা সংযুক্তি দিয়েছি, সেটা হলো একটা যৌগের নাম দিয়ে দিয়েছি, সেটা শতকরা সংযুক্তি বের করতে বলেছি। আসলে আমাদের এই যৌগটা দুই ধরনের হতে পারে। একটা হলো সাধারণ যৌগ, যেমন পানি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট। আবার হাইড্রেট যৌগ হতে পারে, যেমন জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট হতে পারে, কপার সালফেট পেন্টাহাইড্রেট, যেটাকে আমরা বাজারে তুতে বলে জানি। এগুলো এই যে হাইড্রেট থাকলেও সেই ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব, এই দুটো বিষয়। আর পাশাপাশি আমাদেরকে আরেকটা বিষয় নিয়েও আলোচনা করতে হবে। যৌগের সংকেত দিবে না, কোনো যৌগের সংকেত নেই, তোমাকে বলবে কি এটা শতকরা সংযুক্তি পরিমাণ বের করো। সেখানে কিভাবে দিবে? ধরো তোমাকে ২০ গ্রাম যৌগের ভিতরে এক্স আছে এত গ্রাম, ওয়াই আছে এত গ্রাম, জেড আছে এত গ্রাম, তাহলে এটা শতকরা সংযুক্তি কত? তাহলে এই দুই ধরনের যৌগকে আমাদের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে। কয় ধরনের যৌগ থাকবে? দুই ধরনের যৌগ থাকবে। একটা থাকবে যৌগের সংকেত দেওয়া থাকবে, পুরা সংকেতটা থেকে আমরা শতকরা সংযুক্তি হিসাব করব। আর ২ নম্বরে যেটা দেওয়া থাকবে, ২ নম্বরে দেওয়া থাকবে হলো একটা যৌগ নাম দেওয়া থাকবে, হয়তো বাংলায় লেখা থাকবে, এবং যৌগটার পরিমাণের মধ্যে, অথবা যৌগের নাম লেখাও থাকবে না, যৌগের পরিমাণের মধ্যে উপাদান মৌলগুলোর অনুপাত দেওয়া থাকলে আমরা শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করব। এই দুইটা পদ্ধতি নিয়ে আজকের ক্লাসে আমরা বিশদভাবে আলোচনা করব। শতকরা সংযুক্তি থেকে কিন্তু আমাদের পরবর্তী ক্লাসে আমরা আবার স্থূল সংকেত এবং আণবিক সংকেতে ফেরত আসবো। আমরা লক্ষ্য করছি বন্ধুরা, আণবিক সংকেত থেকে আজকের আমরা কোথায় যাব? আণবিক সংকেত থেকে আমরা আজকে যাব শতকরা সংযুক্তির দিকে। পরবর্তী ক্লাসে আমরা শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত ও স্থূল সংকেত নির্ণয় করব। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা যদি আজকের আণবিক সংকেত থেকে শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারি, আমরা ঠিক বিপরীত প্রক্রিয়া ফলো করে কি হ্যাঁ আণবিক সংকেত থেকে আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারব। তো চলো বন্ধুরা, আমরা কিভাবে স্থূল সংকেত আমরা কিভাবে আণবিক সংকেত থেকে শতকরা সংযুক্তি নির্ণয় করবে। এখানেও দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি আছে সূত্র দেওয়া থাকবে, সূত্রে লেখা থাকবে যে উপাদান মৌলের শতকরা সংযুক্তি সমান সমান উপাদান মৌলের পারমাণবিক ভর পূরণ পরমাণু সংখ্যা গুণন 100 ভাগ আণবিক ভর। এইভাবে আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারবো। আমরা আসলে জটিলতার দিকে যাব না, আমরা এইটাকে একটু অন্যভাবে করব। উদাহরণ হিসেবে চলো আমরা শুরু করি একটা যে কোনো একটা উদাহরণ নিয়ে। আমাদেরকে একটা যৌগ দেওয়া আছে, ধরো আমাদের একটা পরিচিত যৌগ সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। এই যে আণবিক সংকেতটা দিয়ে দিয়েছে আমাদেরকে, কি যৌগ দেওয়া আছে? সালফিউরিক অ্যাসিড। এটার আণবিক সংকেত আমাদেরকে দিয়ে দিয়েছে। এইখান থেকে আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করব। অর্থাৎ এই সালফিউরিক অ্যাসিডের ভিতরে 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন কতটুকু আছে, হ্যাঁ অক্সিজেন কতটুকু আছে এবং সালফার কতটুকু আছে, আমরা সেটা নির্ণয় করব। তো আমরা একটু হিসাব করি। প্রথমে আমরা কি করব, যে কাজটা করব, আমাদের কয়েকটা ধাপ আছে, দুইটা ধাপ। প্রথমে আমরা যৌগটার আণবিক সংকেত থেকে আণবিক ভর নির্ণয় করব। কি করব? আণবিক সংকেত থেকে আণবিক ভর নির্ণয় করব। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত হবে? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর সমান সমান, প্রথমে আমরা লিখব কার ভর? হাইড্রোজেনের ভর। হাইড্রোজেনের ভর কত? খাতা দেখো, ইতিপূর্বে আমি লিখে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, খাতার মধ্যে দেখো। হ্যাঁ ঠিক দেখেছো, হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1। এই যৌগের মধ্যে হাইড্রোজেন আছে কয়টা? পরমাণু সংখ্যা কয়টি? 2টি। আমরা ওই 2 দিয়ে গুণন করব। ওকে, হাইড্রোজেন শেষ। এইবার আমরা সালফারের দিকে যাব। সালফারের পারমাণবিক ভর কত? খাতায় দেখো। হ্যাঁ খেয়ালে দেখলে পাবে। এর আগে আমি বলেছিলাম একটা মৌলের ভর লেখার পর আরেকটা মৌলের ভর লেখার শুরুতে তার আগে একটা যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ একটা মৌল থেকে যখন আমরা আরেকটা মৌলে যাব, অর্থাৎ এই মৌলটার ভর আমাদের লেখা শেষ, এখন আমরা দ্বিতীয় মৌলের কাছে যাব, একটা যোগ চিহ্ন ব্যবহার করব। তো চলো, যোগ চিহ্ন ব্যবহার করার পর সালফারের ভর 32। পরমাণু সংখ্যা কয়টি? উল্লেখ নাই, 1টি। 1টি থাকলে আমরা গুণ করি না, ওই ভরটাই লিখে দিই। এইবার আমরা অক্সিজেনের কাছে যাব। অক্সিজেনের ভর কত? 16। হ্যাঁ বন্ধুরা ঠিক বলেছো। পরমাণু সংখ্যা কয়টি? 4টি। এইখানে এসে আমরা কি করব? এইখানে এসে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমরা প্রত্যেকটা মোট ভরটা আলাদা আলাদা বের করে নেব। তাহলে এখানে আমরা কি করব? মোট ভরটা হিসাব করার আগে প্রতিটা মৌলের ভর আলাদা আলাদা হিসাব করে নেবে। এইটাই আমার পয়েন্ট ছিল, যে আমরা ওই সূত্র না লিখে ওইভাবে ঝামেলায় না গিয়ে আমাদের এই ভরটা মোট বের করার অনেকগুলো কারণ আছে। আমরা যখন লিমিটিং বিক্রিয়কে যাব তখন এই ভরটা আমাদের মোট হিসাব করতে হবে, আমরা ওই জায়গাটায় ভুল করি। তাই আমরা চাচ্ছি একটা পদ্ধতিতে আমরা শেষ পর্যন্ত যাব। তাইলে আমরা প্রথমে হাইড্রোজেনের মোট ভর কত? 2 লিখে নিলাম, প্লাস সালফারের মোট ভর কত? হ্যাঁ 32, প্লাস আর অক্সিজেনের মোট ভর কত? 64। তাহলে আমরা মোট ভরটা পেয়ে গেলাম আলাদা আলাদা। তাহলে মোট হবে কত? 98। এইবার আমাদের কি সুবিধা, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে প্রথম ধাপে আমরা কি করব? প্রথম ধাপে আমরা আণবিক ভর বের করে নেব। কিভাবে বের করে নেব? প্রতিটা উপাদান মৌলের পারমাণবিক ভরকে যৌগের ভিতর উপস্থিত পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে করে যোগ করব এবং মোট ভরটা বের করে নেব। এবার প্রথমে আমরা লিখব হাইড্রোজেনের শতকরা পরিমাণ। হাইড্রোজেনের শতকরা পরিমাণ সমান, বলছিলাম কি, ওই মৌলের মোট ভর কত? ওই মৌলের, যে মৌলকে আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করব সেই মৌলের মোট ভর কত? সেই মৌলের মোট ভর আমরা এইটা ব্যবহার করব। তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। কত মোট ভর? 2 গুণন
100%, যেহেতু শতকরা সংযুক্তি আমরা বের করতেছি। তাহলে আমরা প্রথমে কোন মৌলটার শতকরা সংযুক্তি হিসাব করব? আমরা ধারাবাহিকভাবে হিসাব করব, প্রথম হাইড্রোজেন, তারপর সালফার, তারপর অক্সিজেন। তাহলে কি প্রথমে লিখব হাইড্রোজেন এর শতকরা পরিমাণ, ঠিক আছে, পরিমাণ সমান প্রথমে কত লিখব? হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের ভর কত আমাদের? হ্যাঁ, 2 গ্রাম। হাইড্রোজেনের ভর হলো আমাদের 2 গ্রাম ইনটু 100। শতকরা বলতে কতর মধ্যে হিসাব করতে হবে? 100-র মধ্যে, এই জন্য আমরা 100 নিয়েছি। আর নিচে আণবিক ভর হলো 98, তাহলে এত গ্রাম আছে, শতকরা পরিমাণ হলো এত গ্রাম। আমরা উত্তরে কিন্তু শতকরা চিহ্নটা, যেহেতু এখানে শতকরা শব্দ ব্যবহার করছি, এখানে কিন্তু আমরা শতকরা চিহ্ন ব্যবহার করব না। তাহলে ক্যালকুলেটরে হিসাব করে দেখো কত হয়। আমরা ক্যালকুলেটরে হিসাব করি। 2.04 গ্রাম হয়ে গেল। তাহলে আমাদের হাইড্রোজেনের শতকরা পরিমাণ বের করা হয়ে গেল। এইবার আমরা যাব কোনটায়? হ্যাঁ, এবার যাব আমরা সালফারে। আমরা লিখব সালফারের শতকরা পরিমাণ। একই পদ্ধতি কোনো ডিফারেন্স নেই। এবার সালফারের ভর কত বন্ধুরা? হ্যাঁ, 32 লিখব। 32 গুণন 100 ভাগ কত? 98। হ্যাঁ, সমান সমান সামনেও লিখতে পারি আমরা একবারে, ভাগ 98। ক্যালকুলেটর করে দাও। 32.65 গ্রাম। এইবার আমরা কার বের করব? এবার যাব আমরা অক্সিজেনের শতকরা পরিমাণ। একই নিয়ম না, 64 গুণন 100 ভাগ 98। তো এটা দ্বিগুণী হওয়ার কথা। হ্যাঁ, আমরা লিখতে পারি কত? 65.31 গ্রাম। এইবার আমরা উত্তরে কি লিখব? আমরা যখন উত্তর লিখব তখন আমরা যে লিখব কি? উত্তরে লিখব যে হাইড্রোজেন কত? 2.04%, সালফার কত? 32.65% এবং অক্সিজেন 65.31%। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম কি প্রথমে আমাদেরকে কি করতে হবে? আমরা আরেকবার দেখি। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে একটা যৌগ দিয়ে দিবে। যে যৌগ দিয়ে দিবে, ধরো আমরা এখানে সালফিউরিক অ্যাসিডটা নিয়েছিলাম, আমাদের যে কোনো যৌগ দিতে পারে, তার সংকেত দিয়ে দিতে পারে। যদি সংকেত দিয়ে দেয়, আর যদি সংকেত না দেয়, বাংলায় যৌগের নাম দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যৌগের তার সংকেত, সঠিক সংকেত লিখে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা? তো চলো আমরা কি লিখবো? তাহলে প্রথমে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা নির্ণয় করবো। আণবিক ভর নির্ণয় করার পদ্ধতি তোমরা ইতিপূর্বে জেনে গেছো। এভাবে তোমরা আণবিক ভরটা নির্ণয় করার পর প্রথমে হাইড্রোজেনের শতকরা পরিমাণ লিখে আমরা কি করব? ওই যৌগের মধ্যে হাইড্রোজেন মোট আছে কতটুকু দেখো, 1 গুণন পরমাণু সংখ্যা, এই টোটালটা আমরা একবারে লিখে দিলাম। পারমাণবিক ভর পূরণ মৌলের পরমাণু সংখ্যা না লিখে আমরা একবারে কতটুকু ভর সেটা লিখে দিলাম। 2 গুণন কত? 100 গ্রামের মধ্যে কত? 98 এর মধ্যে কত? ক্যালকুলেটর বললো 2.04। এইভাবে আমরা সালফার এবং অক্সিজেনটা নির্ণয় করব এবং শেষে যেই আমরা শতকরা পরিমাণ উল্লেখ করব। এইবার আমরা দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশটা ছিল আণবিক সংকেতের ভিতরে যদি হাইড্রেট থাকে, বিশেষ করে পানি যদি থাকে কোনো যৌগের সাথে, সেই হাইড্রেটের ক্ষেত্রে আমরা শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করব। উদাহরণস্বরূপ ধরো পরিচিত একটা হাইড্রেট যৌগ হলো কপার সালফেট পেন্টাহাইড্রেট। এই একটা যৌগ আছে যার ভিতরে পানি আছে। এইখানে আমাদের হিসাব করার নিয়ম কি? এইখানে কি আমরা স্বাভাবিক আগের মতোই করতে পারবো? এখানে কিন্তু একটা বাড়তি যৌগ, দ্বিমৌল যৌগ, দ্বিযৌগ আছে, একটা পানি আছে, আর সাথে কপার সালফেট আছে। এইখানে আমাদের হিসাব করার নিয়ম হচ্ছে, আমরা প্রথমে হিসাব করে নেব। আণবিক ভর হিসাব করার ক্ষেত্রে আমরা দাগে দাগে হিসাব করব। কি রকমের? কপারের ভর নেব, সালফারের ভর নেব, অক্সিজেনের ভর নেব এবং হাইড্রোজেনের ভর নেব। তো এইখানে লক্ষ্য করো, আমরা যদি ভরটা হিসাব করি, এর
আণবিক ভর সমান সমান কপার কত 63.5 ভেরি গুড, সালফার 32, এইবার অক্সিজেনের 16। আমরা অক্সিজেন কি 4টা লিখবো না বেশি লিখবো? এই ক্ষেত্রে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে টোটাল অক্সিজেন কয়টা আছে হিসাব করে একবারে নিয়ে নাও। অর্থাৎ এইখানে অক্সিজেন আছে কয়টা? 4টা। এই 1 অণু পানির মধ্যে অক্সিজেন আছে কয়টি? 1টি। তাহলে 5 অণু পানির মধ্যে অক্সিজেন আছে কয়টি? 5টি। আর সালফারের মধ্যে অক্সিজেন আছে কয়টি? 4টি। 4টি এবং 5টি মিলে 4টি এবং 5টি মিলে মোট অক্সিজেন হলো কয়টি? 9টি। আমরা এখানে 9 সংখ্যাটি ব্যবহার করব। যোগ হাইড্রোজেনের ভর 1। একই ভাবে 1 অণু পানির মধ্যে হাইড্রোজেন আছে 2টি, অতএব 5 অণু পানির মধ্যে হাইড্রোজেন আছে 10টি। এইবার আমরা লিখব 63.5 যোগ 32 যোগ 144 যোগ 10, হিসাব করলে হবে আমার 249.5। ক্যালকুলেটর করে দেখুন। আমরা এখানে হিসাব করার ক্ষেত্রে সে আগের পদ্ধতিটাকেই ফলো করব। আমরা ইতিপূর্বে যে পদ্ধতিটা ফলো করেছিলাম মনে আছে? হ্যাঁ, প্রত্যেকটার পরিমাণকে মোট আণবিক ভর দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে আমরা শতকরা সংযুতি হিসাব করেছিলাম। আমরা খুব সহজে লিখতে পারি কপারের শতকরা সংযুতি সমান সমান কতটুকু বলো বন্ধুরা? কপার আছে কত? হ্যাঁ, 63.5 গুণন 100% ভাগ 249.5। তো আমরা হিসাব করি কত? 63.5 গুণ 100 ভাগ 249.5 কত হলো? 25.45%। 25.45%। এইবার আমরা হিসাব করব কার? সালফারের। সালফারের শতকরা সংযুক্তি একইভাবে নিচে কত? 249.5। এবার উপরে হবে কত বলো তো? সালফার 2 নম্বরে ছিল, সালফার হলো 32 গুণ 100%। করো রেজাল্ট, আবার করো, তুমি ক্যালকুলেটরে চেপে নাও। আমরা 32 লিখে নেই, 32। হ্যাঁ, এইটাকে আমরা করলে হবে কত? 12.83%। এইবার আমরা বের করব অক্সিজেন। অক্সিজেনের শতকরা পরিমাণ, অক্সিজেনের কত পরিমাণ ভরটা দেখো কত মোট? হ্যাঁ, 144 ইন্টু 100% ভাগ একই নিয়ম 2.4549.5। তাহলে উপরে কত? 144 ভাগ 2.49.5 গুণ 100, 57.72। 57.72%। এইবার আমরা বের করব হাইড্রোজেনের শতকরা পরিমাণ। একই নিয়ম, হাইড্রোজেন 10 গুণন 100 নিচে 249.5 কত হয়? আমরা কিভাবে করে যাও তোমরা সবাই খাতায়? হ্যাঁ, 4%। এইবার আমরা বের করব গ্লাস পানির পরিমাণ। গ্লাস পানির শতকরা পরিমাণ একই নিয়ম। এইবার গ্লাস পানির বেলা কি করবে? খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। এইটার ভিতর পানি আছে কয় মোল? দেখো দি, এই যে পানির সংখ্যা এর সাথে কত সংখ্যাটা যুক্ত আছে? হ্যাঁ, 5 সংখ্যাটা যুক্ত আছে। এখানে 5 মোল পানি আছে। যদি এখানে 7 থাকতো তো কয় মোল পানি হতো? হ্যাঁ, 7 মোল পানি হতো। 24 থাকলে 24 মোল পানি হতো। এরকম বিভিন্ন সংখ্যক মোলের পানি থাকতে পারে। এইখানে আছে 5 মোল পানি। আচ্ছা বন্ধুরা, 1 মোল পানির ভর কত মনে আছে? না থাকলে কোনো সমস্যা নাই। হাইড্রোজেনের ভর 1, 2টি হাইড্রোজেনের ভর 2, অক্সিজেনের ভর 16, মোট কত? হ্যাঁ, 18। তাহলে 1 মোলের ভর যদি 18 হয় তো 5 মোলের ভর কত? 5 18 90 আমরা লিখতে পারি, অথবা 5 গুণন 18 আমরা দিতে পারতাম, তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না। তাহলে এর কত হবে? 36.75%। এইটাই কিন্তু 100% হয়ে গেছে। আসলে এইটাই কিন্তু উপাদান মৌল, আর এটা কিন্তু পানির পরিমাণ আমরা হিসাব করলাম। তাহলে
এই নিয়মে আমরা জিঙ্ক সালফেট হেপ্টাইড হিসাব করতে পারবো, এই নিয়মে আমরা পটাশিয়ামকে হিসাব করতে পারবো, আমরা ফেরাস সালফেট এর সাথে যে পানিটা থাকে সেটা হিসাব করতে পারবো, হেপ্টাইডের হিসাব করতে পারবো। এরকম নানান যৌগের ভিতরেই পানি থাকে ক্লাস গঠন করার জন্য, আমরা একই নিয়মে হিসাব করব। তাহলে আমরা কি করব শুরুতে? আমরা শুরুতে যে কাজটা করব, আণবিক ভরটা হিসাব করব। আণবিক ভর হিসাব করার সময় পানির অণুর ভিতরে যে অক্সিজেনটা ছিল, হাইড্রোজেনটা ছিল, সেটাকে যৌগের অক্সিজেন ও হাইড্রোজেন যদি থেকে থাকে তার সাথে যোগ করে আমরা একবারে এই যে দেখো একবারে 4 আর 5 9 9 16 144 বের করছি, একবারে আমরা 5 দুগুণে 10 ভর বের করছি। এইভাবে আমরা হিসাব করতে পারবো। তাহলে বন্ধুরা আমরা দুই ধরনের যৌগের হিসাব পেয়ে গেলাম। প্রথমে পেয়েছিলাম শুধুমাত্র সাধারণ যৌগের ভর। সাধারণ যৌগ বলতে যেমন আমরা সালফিউরিক অ্যাসিড এটা হিসাব করেছিলাম। আমরা দ্বিতীয়বার পেলাম এই যৌগের সাথে আরেকটা যৌগ যদি থাকে, একাধিক যৌগ থাকতে পারে, 2টা 3টা 4টা যৌগ মিলেও একটা নতুন যৌগ তৈরি হইতে পারে, সেইখানে আমরা শতকরা সংযুক্তি কিভাবে হিসাব করবো, এই ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে। এইবার আমরা যাব তৃতীয় এক ধরনের যৌগের দিকে, তৃতীয় এক ধরনের শতকরা সংযুক্তি হিসাবের দিকে। সেই তৃতীয় এক ধরনের যৌগটা কি? সেইখানে যৌগের নাম বলবে না, শুধু যৌগের ভিতর উপাদান মৌলের পরিমাণ বলে দিবে, সেই পরিমাণ দিয়ে আমাদেরকে হিসাব করতে হবে। তো চলো বন্ধুরা আমরা সেই রকম একটা সমস্যার সমাধান করি। এই ধরনের সমাধান কিন্তু তোমরা দেখবে পরীক্ষায় আসে, পরীক্ষা একটা পরিমাণ দেয়, পরিমাণ দিয়ে তার ভিতরে উপাদান মৌল কত গ্রাম আছে শুধু বলে দিয়ে বলে শতকরা সংযুক্তি। মজার বিষয়, এই ধরনের সমস্যার সমাধান আমাদের পাঠ্যবইতে নেই, কিংবা আমাদের এই ধরনের সমস্যা পাঠ্যবইয়ে আলোচনাও করে নেই। কিন্তু শতকরা সংযুক্তি হিসাব করার ক্ষেত্রে একটু চিন্তা করলে পাঠ্যবইয়ের যে আলোচনা তার সাথে কিন্তু সহজেই মিলে যায়। এইবার আমরা আরেকটা যৌগ নিয়ে হিসাব করবো। আমরা আগেই বলেছি যে কখনো কখনো আমাদের যৌগের নাম দেবে না, শুধুমাত্র পরিমাণ দেবে। এইরকম যদি যৌগ দেয় তাহলেও আমাদেরকে শতকরা পরিমাণ হিসাব করা যেতে পারে। তো উদাহরণ হিসেবে ধরো কোনো যৌগে আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি, কোন যৌগের 10 গ্রামের মধ্যে সোডিয়ামের পরিমাণ ধরে নাও 5.75 গ্রাম, অক্সিজেনের পরিমাণ 4 গ্রাম, হাইড্রোজেনের পরিমাণ 0.25 গ্রাম। উপাদান মৌলের শতকরা সংযুতি হিসাব করো বা নির্ণয় করো। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি কাজটা করতে হবে? আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, উপাদান মৌলগুলোর মোট পরিমাণ যোগ করে দেখতে হবে প্রদত্ত পরিমাণের সমান আছে কিনা। যদি না থাকে, না থাকলে আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, না থাকতেই পারে, কারণ এটা আমাদেরকে ধোকা দেওয়ার জন্য, যে দেখি ও বোঝে কিনা, ও কি মোট পরিমাণ নিয়ে করে না ওই সংখ্যাটা দিয়েই করে। আমাদেরকে কখনো কখনো ভেজালযুক্ত পদার্থ দেয়, মানে কোনো 12 গ্রামের মধ্যে এটা দিয়ে দিল, বাকিটা ভেজাল, সেটা আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমরা করবো কি? আমরা যে কাজটা করব, প্রথমে 3টা পরিমাণ যোগ করে নেব এবং যোগ করে দেখব যে আমাদের যোগফলের সাথে 10-এর সাথে মিলে কিনা। না মিলে কোনো সমস্যা নেই, আবারও বলি, না মিললে সমস্যা নাই, যোগফল যেটা হবে আমরা সেইটা নিয়ে অঙ্কটা করবো। তাহলে 5.47 যোগ 4 = 9.75 যোগ 0.25 10 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা এই 10 গ্রাম নিয়ে হিসাব করব। আমরা প্রথমেই লিখব সোডিয়ামের শতকরা সংযুতি কত? হ্যাঁ, যে পরিমাণটা দেওয়া আছে আগের মতো, এইটাকে আমরা গুণ দেব 100%, নিচে দেব 10 ইকুয়াল টু কত? সহজ আছে, একদম 10 দিয়ে গুণ করলেই পার্সেন্টেজটা বেরিয়ে যাবে n। এইবার আমরা করব কি? একই নিয়ম, অক্সিজেনের শতকরা সংযুতি কত লিখবো আমরা? 4 গুণন 100% ভাগ 10। বলতো কত? 10 10 বার যায়, 4 10 কে 40%। এইবার আমরা লিখবো হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? 0.25 গুণন 100% ভাগ 10 সমান সমান 2.5%। তাহলে আমরা খুব সহজেই কিন্তু হিসাব করে নিতে পারলাম।
একই পদ্ধতি তিনটা অঙ্ক আমরা স্কোয়ার করলাম। প্রথমে একটা সাধারণ যৌগ নিয়ে শতকরা সংযুক্তি হিসাব করলাম, আমরা একটা হাইব্রিড নিয়ে শতকরা সংযুক্তি হিসাব করলাম, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে শতকরা সংযুক্তি হিসাব করলাম। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো, আমাদের পদ্ধতিটা এক, একটু শুধু পার্থক্য যে আমাদের আণবিক ভরটা হিসাব করার ক্ষেত্রে পার্থক্য। প্রথম দিকে আণবিক ভর হিসাব করার ক্ষেত্রে পার্থক্য, আর এই তৃতীয় যৌগটা আমরা আদৌ আণবিক ভর হিসাব করি নাই। এইখানে কি করলাম, আবার একবার দেখি 10 গ্রামের মধ্যে সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেনের যে পরিমাণটা দিচ্ছে যোগ করে কয় গ্রাম আছে ওইটা আমরা লিখব। যোগ করে দেখলাম কয় গ্রাম আছে, 10 গ্রাম। ওকে, আমরা লিখবো সোডিয়ামের শতকরা সংযুক্তি প্রদত্ত পরিমাণ কত, এই যে এইটা লিখবো গুণ 100/10। আমরা অক্সিজেনের বেলায় এইটা লিখবো না, 4 ইন্টু 4.0 তুমি দিতে পারো, ইন্টু কত 100% ভাগ 10 40%। অনুরূপভাবে হাইড্রোজেনটাকে করার ক্ষেত্রে আমরা এটা করতে পারি। এইভাবে আমরা খুব সহজেই তিনটা যৌগের পরিমাণ নির্ণয় করতে পারি। তো চলো বন্ধুরা, আমরা কিছু বাড়ির কাজ করবো। এবার দেখি তোমরা বাসায় কে কে করতে পারো। যদি না পারো, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাকে বিনা হেজিটেশনে আমার নাম্বার দিয়ে দেব, আমার নাম্বারে তোমরা ফোন করবে, আমি তোমাদেরকে এই সমস্যার সমাধান দিয়ে দেব। তো চলো আমরা বাসায় কয়েকটা যৌগের সংকেত দেবো, যে যৌগগুলোর শতকরা সংযুক্তি তোমরা নির্ণয় করবে। 1 নম্বরে C6H12O6 অর্থাৎ গ্লুকোজ, এই গ্লুকোজের শতকরা সংযুক্তি। 2 নম্বরে আমাদের আছে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট, যৌগটার সংকেত দেখো দেওয়া আছে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট, এই যৌগটার আমরা হিসাব করব। 3 নম্বরে আমাদেরকে দেওয়া আছে আমাদের সোডিয়াম কার্বনেট Na2CO3, এই যৌগটার আমরা প্রত্যেকটা মৌলের শতকরা সংযুক্তি হিসাব করব। আর 4 নম্বরে দেওয়া আছে পটাশিয়াম বা ফিটকেরি, পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট 24 মোল অফ ওয়াটার, এইটার আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করব। এইটা হলো আমার প্রথম দুইটা পদ্ধতিতে। আর আমরা দ্বিতীয় আরেকটা উদাহরণ নিয়ে কাজ করব। সেটা হলো কোন যৌগের ধরো 14.8 গ্রামের মধ্যে ম্যাগনেসিয়াম আছে 2.4 গ্রাম, তারপর নাইট্রোজেন আছে কতটুকু, হ্যাঁ 2.8 গ্রাম, তারপর অক্সিজেন আছে 9.6 গ্রাম। এর উপাদান মৌলগুলোর শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা এই কাজগুলো বাসায় করব এবং চেষ্টা করব। আর আমি আশা করি তোমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। আমাদের পরীক্ষায় এই 2 ধরনের গাণিতিক সমস্যাই আসে। এইখান থেকে যদি আসে শতকরা সংযুক্তি, একটা কথা মনে রাখবে, এই শতকরা সংযুক্তির হিসাবটা যদি তুমি ভালো মতো পারো, তুমি বিপরীত প্রক্রিয়ায় আমরা স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করতে পারবো। তুমি তোমার বইতে দেখো 6.2 তে যৌগে মৌলের শতকরা সংযুক্তি দিয়ে 6.2.1 এ দিয়েছে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়। তো বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসের প্রস্তুতি হিসাবে বাসায় বসে যে বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে সেই কাজগুলো খুব মনোযোগ দিয়ে করব। সমস্যা হলে আমাকে ফোন দিবে, আমি তোমাদেরকে সমাধান দিয়ে দেব। আমার মোবাইল নাম্বার লক্ষ্য করো 0175785859992। আশা করি তোমরা চেষ্টা করবে, অনুশীলন করবে। আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ। আমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।